সো ইনি যেহেতু বিদেশি ছাত্র নাই, আমরা একটু বাংলায় বলি। এটি তোমাদের সিলেবাসে একটি চ্যাপ্টার আছে, সেটি হচ্ছে বায়ো এনার্জেটিক্স। এটি একটু কিছুটা ফিজিক্স, কিছুটা কেমিস্ট্রি, এই ধরনের। আমরা যদিও তোমাদের এবারের কোর্সের নাম হচ্ছে মেটাবলিজম অফ বায়োমলিকুলস অ্যান্ড হিউম্যান নিউট্রিশন, সুতরাং আমরা মূলত মেটাবলিজম নিয়ে পড়ব এবং তার সাথে হিউম্যান নিউট্রিশন একটা অংশ আছে। তোমাদের কি কোনো ক্লাস হয়েছে আমাদের এই কোর্সের? না স্যার, আপনার এটা প্রথম ক্লাস এই কোর্সে। আচ্ছা, যদি এটি প্রথম ক্লাস হয় সেই ক্ষেত্রে তোমাদের এই এবারের সিলেবাসটিতে আমরা মেটাবলিজম পড়াবো মূলত। যে বায়োমলিকুলস, কেমিস্ট্রি অফ বায়োমলিকুলস তোমরা পড়েছিলা ফার্স্ট ইয়ারে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, সেইগুলোর এবারে মেটাবলিজম পড়ানো হবে। সেগুলো সেলের ভিতর, লিভিং সেলের ভিতর, প্লান্টের সেলে কিভাবে সেগুলো থেকে এনার্জি তৈরি হয়, ব্যয় হয়, সেগুলো কিভাবে ব্রেকডাউন হয়, কিভাবে বডিতে প্রয়োজন হলে আবার তৈরি হয়, এবং সেই বিভিন্ন মেটাবলিক প্রসেসের সাথে নিউট্রিশনের, ভিটামিনস, মিনারেলসের কি সম্পর্ক। ওগুলো দেখো, অঙ্কগুলো দেখো, কুচিলা বাড়ি তোগুলো দেখতে থাকো। কি বুঝলাম না, অঙ্ক কোথায় পেলা? স্যার আপনি কাইন্ডলি সবাইকে একটু মিউট করে দেন, কারণ হচ্ছে যারা আনফরচুনেটলি কথা বলতেছে এখানে আসতেছে। সে মিউট মাঝে মাঝে করা হয়। এখন আমি বলছি এখানে তো অঙ্কের কোনো হিসাব নিকাশ নাই, কি অঙ্ক দোকানে বসে ক্লাস করতেছে নাকি? হয়তো স্যার প্রাইভেট পড়াচ্ছে আর ক্লাস। আই থিংক সো, হ্যাঁ, তোমারটা অনেকটা জাস্টিফাইড। এটা তো এখানে আমি একটা অপশন দিয়ে রাখি যে কে অঙ্ক করাচ্ছে, একটু নামটা ওঠার দরকার। সেক্ষেত্রে সেগুলো আমরা যখন কার্বোহাইড্রেট খাই বা প্রোটিন খাই, সেগুলো খাওয়ার পরে শরীরের ভিতর গিয়ে কিভাবে ভাঙে, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হয় এবং সেটি বডিতে কিভাবে কাজে লাগে, এবং এই শক্তির যে সোর্স বা আমাদের যে খাদ্য উপাদান আছে 6টা, একটার সাথে আরেকটার কি ইন্টার রিলেশন, আর সেটি অ্যানিমেলের বডিতে অথবা প্লান্টের যে সেল, অ্যানিমেল সেল বা প্লান্ট সেল যেটাই বলি, সেখানে কিভাবে এগুলো ব্রেকডাউন হয়, কিভাবে তৈরি হয়, সিনথেসিস হয়, এই সমস্ত বিষয়গুলো মূলত এই কোর্সে তোমাদের অন্তর্ভুক্ত আছে। তবে এই কোর্সের প্রথম যে চ্যাপ্টারটি তোমরা দেখবে সিলেবাসে, সেটি হচ্ছে বায়ো এনার্জেটিক্স। আমি তোমাদের এই কোর্সের সাথে 3জন শিক্ষক আছে। 3জন শিক্ষকের মধ্যে আমি একজন। আমি তোমাদের 3টি চ্যাপ্টার পড়াবো, প্রথম 3টি চ্যাপ্টার। সেটি একটি হচ্ছে বায়ো এনার্জেটিক্স, এবং পরেরটি হচ্ছে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, এবং থার্ড হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। এই 3টি অধ্যায় আমি তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, কি 3টা চ্যাপ্টার বললাম? বায়ো এনার্জেটিক্স, ডাইজেশন, অ্যাবজর্পশন, আর হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। হ্যাঁ, এই 3টে চ্যাপ্টার হচ্ছে আমি পড়াবো, এবং আরো 3টা চ্যাপ্টার নিউক্লিক অ্যাসিড, প্রোটিন মেটাবলিজম এবং নিউট্রিয়েন্ট কন্টেন্ট এন্ড এবিলিটি। তোমাদের কাছে কি সিলেবাস আছে? না স্যার। আচ্ছা, বুঝতে পারছি, আছে। যার কাছে যে লেভেল 2 সেমিস্টার 1 এর সিলেবাসটি যার কাছে আছে, আচ্ছা আমি এই সিলেবাসটা শোনা, স্যার। বলো। স্যার অনেকে জয়েন করতে পারতেছে না। কেন 300-র উপরে হয়েছে? না, 300-র উপরে তো হয়নি।
স্যার বললো যে হচ্ছে ইরর দেখাচ্ছে। তোমাদের তো জয়েনিং এর অপশন ওপেন করা আছে, কিন্তু এটা 300 সর্বোচ্চ কভার করে, তো অলরেডি 281 জন হয়েছে। স্যার সিস্টেমে মেবি স্যার একটু প্রবলেম আছে জুমের, হ্যাঁ, মানে 300 বললেও 300 পুরো নিচ্ছে না নাকি? মনে হচ্ছে স্যার এরকম। এটি তো আমাদের ইয়ার থেকে যেটি দেওয়া, অফিসিয়ালি যেটি দেওয়া, এটি সেটাই আমার কাছে এখানে আছে। স্যার এটা জুমের সিস্টেম বাগস। আচ্ছা, বুঝছি। তাহলে তোমরা তো আমি জিজ্ঞাসা করছিলাম, তো বলছে যে এটা দিয়ে হয়ে যায়, এই যে 300 যেটা কভার করে ওটাতেই হচ্ছে, কিন্তু আজকে তো মনে হচ্ছে বেশি উপস্থিতি। আচ্ছা, স্যার স্যার আমাদের প্রতিদিন উপস্থিতি 290 প্লাস থাকে। 290 প্লাস থাকে? জি স্যার। হ্যাঁ, না অনেক সময় ওই যে তোমার হচ্ছে নিউ পার্টিসিপেন্টস ইয়া থাকে, অপশন তো আমি ওপেনই রাখছি, দেখা যাচ্ছে যে না বল ওয়েটিং রুম দেয়নি তো, ফলে আচ্ছা আচ্ছা, এখানে তোমাদের এই যে সিলেবাস দেখো, এখানে যেটি একজনের কাছে সিলেবাসটি আছে বলছিল, সেটি গ্রুপে দিয়ে দিবা তুমি, যার কাছে সিলেবাসটি আছে। স্যার আমাদের গ্রুপে সিলেবাস দেওয়া হয়েছে। আচ্ছা, জি ওকে, স্যার, দেওয়া হয়েছে। দেওয়া হলে স্যার প্রথম এখানে ওকে। একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে এটা অনেক আগের সিলেবাস, এবং এই সিলেবাসটা কিছুটা এডিশন হয়েছে, অর্থাৎ বর্তমানে যে সিলেবাসটা আমরা ফলো করতেছি এটা কিছুটা এডিশন হয়েছে, যার কারণে প্রিভিয়াস সিলেবাসটার সাথে এটা মিলে না। অনেক সময় মানে অনেক কিছু ল্যাকিং দেখা যায়, যে অনেক কিছু অনেক টপিকসে নাই সেখানে, মানে প্রিভিয়াস যেটা ছিল। আচ্ছা, কিন্তু তোমরা গ্রুপে যেটা পেয়েছো, তাহলে সেটা মানে তোমরা কি মানে ছাত্রদের পক্ষ থেকে সেটা সরবরাহ হয়েছে, না আমরা জি কেউ স্যার। দিয়েছিলাম? আচ্ছা, এনিওয়ে তোমাদের আমি তো এই যে সিলেবাস যেটা স্যার আছে, হ্যাঁ বিএমবি ডিপার্টমেন্ট থেকে স্যার কোনো সিলেবাস প্রোভাইড করা হয়নি আসলে আচ্ছা, আমাদের। বুঝতে পারছি, ওটা হয়তো অতীতে দেওয়া হয়েছিল নাকি? জি স্যার, একবার যে বের হয়েছিল আমাদের ফ্যাকাল্টি থেকে সিলেবাস, সেখান থেকে নেওয়া। তাহলে ওটা হয়তো কোনো কারণে আগের সিলেবাস হতে পারে। স্যার আগের সিলেবাসের সাথে আমাদের অন্যান্য কোর্সগুলা পুরোপুরি মেলে না। অন্য কোর্স তো এখানে মানে আমরা আলাপ করে সমাধান করতে পারবো না, আমাদের কোর্সের আমি নতুনটা দিলেই তো সমাধান হচ্ছে, তাই না? জি স্যার, জি স্যার। সুতরাং এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের এগ্রিকালচারে কোনো আমি ইয়া করেছিলাম, ওই ইয়াহু গ্রুপ মেইল খুলে হয়েছিল আমাদের, গুগল গ্রুপসে খোলা হয়নি না? না স্যার। না স্যার।
আমাদের এগ্রিকালচার নাই, দেখা যায় নাই। ওকে, এটা হচ্ছে এগ্রিকালচার। তোমরা কত 2019 না 20 না? স্যার 19 ব্যাচ স্যার। 19 স্যার। সেশন স্যার 2019। আমাদের সাথে কোর্সটা হচ্ছে 2020 জানুয়ারি জুন না? জি স্যার, জি জি। সেটা ওদের ইয়া না, ওটা ফ্যাকাল্টির ইয়া না। তো মেলতে কি মুশকিল, মুরগিও কি অলস হয়ে গেল নাকি দিনের বেলা ডাকে? আমাদের ইয়ে বলো, মানে সিআর আছো, সিআরদের ইমেল বলো। জি স্যার। হ্যাঁ বলো, তোমার ইমেল কত? RH Robin RH Robin আসছে .ROBIN স্যার। বুঝছি, RH Robin .AG @gmail.com। এটা তো তুমি চলে আসার কথা, অটোমেটিক আসলো না, এই যে আসছে। ওকে, এনি মোর ইসিআর মানে আর কোন? জি স্যার। বলো, ইমেল বলো। স্যার সাজিয়া আফরিন SAJIA। স্যার SAJIA আফরিন AFRIN আফরিন, সাজিয়া আফরিন। হ্যাঁ সাজিয়া আফরিন B স্যার, B। ওকে, শুধু B 99 @gmail.com। সাজিয়া আফরিন। হ্যাঁ ওকে, এনি মোর সিআর নাই স্যার ইফাত ফারজানা FAR জানা ফারজানা 469 gmail.com। না, ইফাত ফারজানা আসছে। ঠিক আছে, এরপর তোমরা যেটা করবা, আচ্ছা 3 জন দিয়ে খুলে নিলাম আমি। তারপরে হচ্ছে আমাকে তোমরা সবাই ইয়া পাইছো, হ্যান্ডআউটস পেয়েছো? জি স্যার। ওকে, আচ্ছা জি স্যার। আমি তোমাদের সিলেবাস দিয়ে দিলাম। এটা আমি তোমাদের একটা গ্রুপ মেইল এখানে আছে, গ্রুপ মেইলে দিলে ওখান থেকে সিআররা নিয়ে তোমাদের অন্যরা যেন পায় ওই জায়গায় দিয়ে দিবা। পরবর্তীতে আমাকে বিভিন্ন প্র্যাকটিক্যাল গ্রুপের যারা
প্র্যাকটিক্যাল গ্রুপের সিআর আছে নাকি আলাদা আলাদা? জি স্যার। প্র্যাকটিক্যাল গ্রুপের সিআরদের নাম এবং ইমেলটা আমাকে দিবে, আমি এখানে অ্যাড করে নিব। জি স্যার আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা যেটা বলছিলাম যে আমাদের সিলেবাসে দেখো যে বায়ো এনার্জেটিক্স, এটি একটা চ্যাপ্টার আছে। আমরা বায়ো এনার্জেটিক্স, এটি আমি এই চ্যাপ্টারটি আমি পড়াবো। তারপরে আছে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, এটাও আমি পড়াবো। কার্বোহাইড্রেট মেটাবলিজম, এই তিনটি চ্যাপ্টার হচ্ছে আমি পড়াবো। এরপরে তোমাদের চ্যাপ্টার আছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন মেটাবলিজম এবং নিউট্রিন কন্টেন্টস এন্ড অ্যাভেলেবিলিটি, এই তিনটি পড়াবে তোমাদের ডক্টর নাজমুন নাহার। আরেকজন ম্যাডাম তোমাদের, উনি পড়াবেন এই তিনটা। এছাড়া আর যেগুলো আছে ওখান থেকে তোমাদের যে বাকি চ্যাপ্টারগুলো পড়াবে ডক্টর আবু সাইদ। এই তিনজন আমরা হচ্ছে তোমাদের শ্রেণী শিক্ষকের মধ্যে, আমি হচ্ছে কোর্স টিচার হিসেবে তোমাদের সাথে থাকবো আর কি। তাহলে আমি এই যে প্রথম আজকে আমরা যেটি নিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে বায়ো এনার্জেটিক্স। এর কারণ হচ্ছে যে সবগুলো চ্যাপ্টারই, এই যে কার্বোহাইড্রেট তোমরা পড়েছো ফার্স্ট সেমিস্টারে, কার্বোহাইড্রেট কেমিস্ট্রি পড়েছো, নিউক্লিক অ্যাসিড কেমিস্ট্রি পড়েছো, প্রোটিন কেমিস্ট্রি, এগুলোরই এখানে ফ্যাট পড়েছো, লিপিড বা ফ্যাট, এগুলোর মেটাবলিজম এখানে। আর এই সব কিছুর সাথেই এনার্জির একটা বায়ো এনার্জেটিক্স একটা রিলেশন আছে। সেই কারণে এই বায়ো এনার্জেটিক্স চ্যাপ্টারটা এর সাথে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে কিছু এনার্জি, এটিপির ক্যালকুলেশন সংক্রান্ত বিষয় আছে। সেই বিষয়গুলো বোঝার জন্য এই বায়ো এনার্জি সম্পর্কে একটু বেসিক আইডিয়া প্রয়োজন, জন্য এই চ্যাপ্টারটি প্রথমে দেওয়া আছে। আবার সবগুলো মেটাবলিজমের সাথেই ভিটামিন এবং মিনারেলসের কিছু কানেকশন আছে। সে কারণে এর সাথেই ভিটামিনস এবং মিনারেলস বা এই চ্যাপ্টারটি অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এটি কোর্সটির নাম মেটাবলিজম এন্ড হিউম্যান নিউট্রিশন। তোমরা যেহেতু এগ্রিকালচার ছাত্র, মূলত আমরা প্লান্টের যে সেলের মধ্যে যে ধরনের প্রসেস বা বায়োকেমিক্যাল প্রসেস চলে সেদিকে ফোকাস করব, কিন্তু তার সাথে হিউম্যান নিউট্রিশন বা হিউম্যানের যে নিউট্রিশনগুলো এর অনেকগুলোই হচ্ছে মিল আছে, অথবা প্রসেসগুলো অলমোস্ট সিমিলার। যদি হিউম্যানেরটা আমরা জানি, সের সাথে কম্পেয়ার করে অন্য জিনিস মনে রাখা ভালো, মানে সহজ। পাশাপাশি আমরা নিজেরাই যেহেতু হিউম্যান, এ কারণে আমরা ওখানেও একটু ফোকাস দিয়েছি, আমাদের নিজেদের জন্য এটি প্রয়োজন। সেখানে যেখানে প্রয়োজন আমরা প্লান্ট অ্যাসপেক্টে ফোকাস দিব তোমাদের এগ্রিকালচার পারপাসের জন্য। আর এটি আমাদের একটি কমন কোর্স, যেহেতু আমরা অনেক সময় এই বিষয়টি ভেটেরিনারিতে, ফিশারিজে, ফুডে, তোমাদের ফ্যাকাল্টিতে নানান জায়গায় আমরা কোর্সটি অফার করে থাকি। তা আমরা ওখান থেকে এটি মেটাবলিজম এন্ড ডিবিএম, মানে তোমার ধরো যে অ্যানিমেল নিউট্রিশন, ফিশ নিউট্রিশন, ফুড নিউট্রিশন, প্লান্ট নিউট্রিশন, এভাবে না করে আমরা এটি হিউম্যান নিউট্রিশন যেহেতু ওর উপরে রেখেছি কোর্সটি, ওর থেকে আমরা প্রয়োজন অনুযায়ী যেখানে যেরকম প্রয়োজন ওইভাবে আমরা লেকচারটা দিয়ে থাকি আর কি। এটা হলো তোমাদের কোর্স, এটি 3 ক্রেডিট কোর্স। এর সাথে তোমাদের প্র্যাকটিক্যাল আছে, আমরা আগে থিওরিটা আমরা শেষ করি। গেল। ওকে, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বায়ো এনার্জেটিক্স। এটি নাম থেকে আমরা অনেকটি পরিষ্কার যে এখানে বলা হচ্ছে এনার্জির কিছু সম্পর্ক আছে, আবার বায়ো এই শব্দের সাথে তোমরা পরিচিত, মানে লিভিং কন্ডিশন বা সেলের মধ্যে এনার্জির যে স্টাডি, সেই বিষয়গুলো হচ্ছে এই চ্যাপ্টারে বা এই টপিকসের মধ্যে আলোচনা করা হয় বা এখান থেকে আমরা জানতে পারবো। এটি যেহেতু একটু ফিজিক্যাল টাইপের, মানে অনেকটা আমরা যেটা বলি যে পিওর বায়োকেমিস্ট্রি টাইপের না, এরকম কিছু জিনিস থাকাতে প্রথমে আমরা কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হইতে হবে। যেমন এন্ট্রপি, এনথালপি, ফ্রি এনার্জি, এগুলো হচ্ছে বেশ কিছু শব্দের সাথে তোমাদের আমরা পরিচয় করে দিব। প্রথমে এন্ট্রপি শব্দটির সাথে তোমরা পরিচিত, এটি তোমাদের ছিল অতীতে, এনথালপিও ছিল কোনো না কোনো ভাবে, এগুলো ফিজিক্স বা কেমিস্ট্রিতে ছিল তোমাদের অতীতে এই শব্দগুলো। স্যার বায়ো এনার্জেটিক শব্দটাকে কি বাংলায় এখন
বায়োএনার্জেটিক্স হ্যাঁ, মানে আমি যে তোমার ইয়াটি শুনতে পাইনি, যে এটি হলো, এটি তুমি সার্চ দাও, সার্চ দিলে বহু বাংলা পাবা, তোমার পছন্দসই একটা বাংলা তুমি শিখে নিও। যে বায়োএনার্জেটিক্স এর এক কথায় বাংলা বলতে প্রাণীয় শক্তি বা প্রাণের শক্তি, এটার অর্থগত অনেক জিনিস আছে, তুমি যে ইয়াতে সার্চ দিবে, হ্যাঁ, বাংলা জানতে চাইলে ওগুলো আছে না আমাদের, এই যে এখানে দেখি আমরা ও যেটা জানতে চাইছে বায়ো এনার্জেটিক্স মিনিং ইন বেঙ্গলি দিয়ে কিছু বাংলা দেখছো, ওই যে বাংলা দিছে, বায়োএনার্জেটিক্স এর বাংলা করে নেই আর কি সরাসরি। যাই হোক, তুমি এখান থেকে খুঁজে টুজে নিও একটা বাংলা। ওকে স্যার। হ্যাঁ, মানে এটি অনেক জিনিসের মানে জৈব শক্তি হলে কেমন হয়? মেবি হইতে পারে তুমি যেটা বলছো, জৈব শক্তি আবার অর্গানিক এনার্জি বুঝায় কিনা সেটাও একটা বিষয়। হ্যাঁ, এখন এটা প্রপার বাংলা মিনিং হচ্ছে প্রাণ শক্তি, এরকম কিছু একটা। প্রাণ শক্তি, সুতরাং বললাম তো ওই যে বায়োর যে বাংলা করে এর সাথে শক্তি মিলাইতে হবে, সুতরাং এটার প্রপার কোনো বাংলা, এটা কোনো জেনারেল কনসেনসাস করে বাংলা ডিকশনারিতে অন্তর্ভুক্ত করা হয় না, ফলে তুমি যেটা বলবা যেটা দিয়ে বুঝবা সেটাই এটার এখন বাংলা। বায়োএনার্জেটিক্স এর কোন শব্দের অর্থ বেঙ্গলি ডিকশনারিতে অন্তর্ভুক্ত করলে সেটাকে তুমি হচ্ছে যে কমন ধরে নিতে পারো, সে ধরনের শব্দ পাওয়া যায় না, ফলে প্রাণশক্তি, জীবশক্তি, অনেক কিছুই বলতে, ওই যে বায়োপ্লান্টের ইয়ে বাংলা কি, বায়োপ্লান্ট যে গ্যাস তৈরি করে না বাড়িতে গোবর দিয়ে, তোমরা পড়ছো না, সেটার বাংলা পারো? ওটাকে বায়োগ্যাস বলা হয়। বায়োগ্যাসের বাংলা বলো এখন। বায়োগ্যাসের, হ্যাঁ, জৈব গ্যাস, তাহলে সেক্ষেত্রে এখানে জৈব শক্তি বলবা বা প্রাণশক্তি যেটাই বলো, সেই হিসাবে এটার বাংলা হতে পারে। আমরা এখানে বলছি যে দেখো এই ছবিটি যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে যে এখানে যে একটি প্রাণী, এটা কি জিনিস, কোন প্রাণী, নাম কি এটার? স্যার লিওপার্ড, লেপার্ড, প্যান্থার, জাগুয়ার, জাগুয়ার, পুমা, বাংলা কি এটা? চিতাবাঘ, চিতাবাঘ। এটা এখানে এটি হচ্ছে মানে দৌড় দিচ্ছে, মানে রান করতেছে, রানিং অবস্থা আছে, কিন্তু সে যখন দৌড়ায় তখন দেখো তার এই থেকে কিছু এনার্জি অন্য ফর্মে রূপান্তরিত হচ্ছে, যেমন হিট, খুব বেশি দৌড়াতে সময় আমাদের শরীরে কিছু এনার্জি, কেমিক্যাল কিছু এনার্জি, বায়োকেমিক্যাল এনার্জি যে হিট হিসেবে রিলিজ হয়, অথবা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, পানি ছেড়ে দিচ্ছে, অর্থাৎ তার অভ্যন্তরস্থ যে শব্দ, এটি রূপান্তর ঘটছে, চেঞ্জ হচ্ছে এনার্জিটা, হ্যাঁ, এক রূপ থেকে অন্য রূপে এনার্জি দেখে রূপান্তর ঘটছে, এটি দেখাচ্ছে। এটি পরীক্ষার জন্য ছবিটি ইম্পর্টেন্ট না, এটি আমাদের লেকচার বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশন আমরা মনে করার চেষ্টা করছি, যদিও এগুলো তোমরা জানো। এই ছবিতে দেখা যাচ্ছে এই যে ব্যাটারিতে এনার্জি আছে বা শক্তি আছে, আমরা জানি সেই ব্যাটারি যে এনার্জি, সেটি দেখো যে মোটরে যাচ্ছে, এনার্জি ট্রান্সডিউসার, মানে মোটর হচ্ছে এনার্জিকে রূপান্তর করে, এই ব্যাটারির যে কেমিক্যাল এনার্জিটি আছে সেটিকে এই মোটর বা ট্রান্সডিউসার এর মাধ্যমে রূপান্তর করে এখানে এই যে ওজন উঠাচ্ছে, হ্যাঁ, মেকানিক্যাল ওয়ার্ক করছে, অর্থাৎ ব্যাটারির এই শক্তিটি পরবর্তীতে গিয়ে এখানে কোনো কাজে রূপান্তর হচ্ছে বা কোনো কাজ করতে সহায়তা করছে, কনভার্ট হচ্ছে। এই ধরনের এনার্জি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। একইভাবে নিচে যদি আমরা দেখি যে এখানে একটি খাবার আছে, ফুড, এটি খাওয়ার পরে আমাদের শরীরের সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া যায়, সে মাইটোকন্ড্রিয়া হচ্ছে এই ট্রান্সডিউসার হিসেবে কাজ করে, মোটরের কাজটি যে মাইটোকন্ড্রিয়া করছে এখানে লিভিং সিস্টেমে। ফুড বা রিডিউসড কম্পাউন্ডস, এখানে এনার্জি আছে যেটা ব্যাটারিতে আছে, মোটর সেটা রূপান্তর করে, একইভাবে সেটি আমাদের সেলে যখন যায় সেই এনার্জিটাকে, খাবারটাকে মাইটোকন্ড্রিয়া রূপান্তর করে, যে আমাদের বিভিন্ন কাজ, আমরা যেমন হাত তুলতে পারছি, আমাদের এই যে হ্যান্ড লিফটিং,
হ্যাঁ, বা ওজন তুলছি, মেকানিক্যাল ওয়ার্কে রূপান্তরিত হচ্ছে এই খাবারটিকে। সুতরাং এই ক্ষেত্রে কাজ করছে এটা। অর্থাৎ এর মূল সামারি হচ্ছে শক্তি বা এনার্জি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, অন্য রূপে রূপান্তরিত হয়। স্যার, উপরের চিত্রে ইলেকট্রন প্রবাহের একটা বিষয় দেখানো হয়েছে, কিন্তু নিচের চিত্রে দেখেন ফুট, মানে ফুট থেকে সরাসরি কিভাবে ইলেকট্রন যাচ্ছে, অ্যাকচুয়ালি বিষয়টা আমি বুঝতে পারতেছি না। ফুট থেকে না, ফুট থেকে এভাবে ইলেকট্রন যাচ্ছে না, ফুড থেকে কোনোভাবে এভাবে ইলেকট্রন যাচ্ছে না। ফুড তুমি যখন খাবা, খাওয়ার পর সেই ফুড প্রথমে ডাইজেশন হবে, তারপরে সেটি অ্যাবজর্পশন হবে, তারপরে সেটি সেলের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পর ওখানে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটবে, ঘটে ওই সময় এই ইলেকট্রনটি হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াতে যাবে। প্রথমে এই ফুডটা সেলের মধ্যে যখন প্রবেশ, এই ফুডটা তো বার্গার, এটা যদি খাও, খাওয়ার পরে এটি প্রথমে হজম হয়ে তোমার ইন্টেস্টাইনে গিয়ে সেগুলো হয়ে যাবে গ্লুকোজ। ওই গ্লুকোজ অ্যাবজর্পশন হয়ে সেটি ব্লাড দিয়ে গিয়ে সেলে প্রবেশ করবে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে গিয়ে সেখানে গ্লাইকোলাইসিস হবে। গ্লাইকোলাইসিস যখন হবে তখন এই ইলেকট্রন তৈরি হবে, সেখান থেকে NADH অনেক কিছু তৈরি হবে, সেইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রবেশ করবে, সেখানে একটা ইলেকট্রনের প্রবাহ তৈরি হবে। সুতরাং ডাইরেক্টলি এভাবে হচ্ছে না, এখানে অনেক প্রসেস আছে সেলের, লিভিং সেলের ভিতরে বা অ্যানিমেল বডি প্লান্টের ভিতরে। সেটি হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া যাওয়ার পরে সেটি হচ্ছে এখানে রূপান্তরিত হয় এখান থেকে এইভাবে। এখানেও তো এটি হ্যাঁ, এখানে হয়তো তুমি এই কেবল দিয়ে বুঝতে পারতেছো যে এখানে কারেন্টের যখন তারের ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ যায়, সে কারণে এটা সহজ, কিন্তু এটা সেরকম নয়। অর্থাৎ এনার্জি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এটি হচ্ছে আমাদের কনসেপ্ট। নাও স্টার্ট উইথ দ্য বায়োএনার্জেটিক্স। আমরা বলছি বায়োএনার্জেটিক্স ডিলস উইথ দ্য এনার্জি চেঞ্জেস অ্যাকম্পানিং বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস। এই কথার অর্থ হচ্ছে যে যখন যে কোনো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন যখন ঘটে, তখন সেখানে এনার্জির কিছু রূপান্তর ঘটে, হয় এনার্জি তৈরি হয়, না এনার্জি লাগে। এই যে এই ঘটনাটি, সেটি হচ্ছে বায়োএনার্জেটিক্সে স্টাডি করা হয়। এই বায়োএনার্জেটিক্সে বায়োলজিক্যাল থার্মোডিনামিক্স এরকম স্টাডি নামেও পড়া হয়। সায়েন্সে বায়োলজিক্যাল থার্মোডিনামিক্স বললেও বায়োএনার্জেটিক্স এর ঘটনাটিকে বোঝায়। It is the study of how organisms manage their energy resources via metabolic pathways. বিভিন্ন মেটাবলিক পাথওয়ে আছে, যেমন আমি উদাহরণস্বরূপ বললাম গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এগুলো তোমরা শোনো। সেই সমস্ত পাথওয়ের মাধ্যমে এনার্জির যে এনার্জি আছে বডিতে, যেমন ধরো ATP একটা এনার্জি সোর্স, এই এনার্জিগুলোর রিসোর্সগুলো এই মেটাবলিক পাথওয়ের মাধ্যমে কিভাবে কোনো অর্গানিজম ব্যবহার করে, সেগুলো এখানে স্টাডি করা হয়। ক্যাটাবলিক পাথওয়েজ রিলিজ এনার্জি বাই ব্রেকিং ডাউন কমপ্লেক্স মলিকিউলস ইনটু সিম্পল কম্পাউন্ড। এটা তোমরা জানো যে ক্যাটাবলিজম মানে হচ্ছে বড় ধরনের কোনো মলিকুল ভেঙে সেটি ছোটতে রূপান্তরিত করা। তো সে সময় যখন বড় জিনিস ছোট হয়, তখন সঙ্গত কারণে সেখানে এনার্জি তৈরি হয়, রিলিজ হয়। These reactions are accompanied by liberation of energy as the reacting system moves from a higher to a lower energy level. এটা একই কথা, অর্থাৎ ক্যাটাবলিক প্রসেস যখন ঘটে তখন এনার্জি রিলিজ হয়, আর অ্যানাবলিক পাথওয়ে কনজিউমস এনার্জি টু বিল্ড কমপ্লেক্স মলিকিউল ইনটু সিম্পলার ওয়ান। এর অর্থ হচ্ছে অ্যানাবলিজম হচ্ছে ক্যাটাবলিজমের উল্টা। যে অ্যানাবলিক পাথওয়ে মানে ছোট ছোট জিনিস সম্মিলিতভাবে বড় জিনিস তৈরি করে, অর্থাৎ গ্লুকোজ মিলে হয়তো কোনো একটা স্টার্চ তৈরি করলো। স্টার্চ তো অ্যানিমেল বডিতে করে না, প্লান্টে তৈরি হলো। অনেকগুলো গ্লুকোজ মিলে বা ছোট মলিকুল মিলে একটা স্টার্চ কমপ্লেক্স তৈরি, এটি অ্যানাবলিক পাথওয়ে উল্টা। আর ক্যাটাবলিক পাথওয়ে হচ্ছে স্টার্চ ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি হয়। অ্যানাবলিজম হলে এনার্জি লাগবে, কনজিউম করবে, ক্যাটাবলিজম হলে এনার্জি। এই সমস্ত বিষয়গুলো আমাদের বায়োএনার্জেটিক্সে তৈরি করা হয়। তবে ডেফিনেশন আকারে তোমরা যদি দিতে চাও, হয়তো প্রথম 2 লাইন তোমরা দিতে পারো। বায়োএনার্জেটিক্স ডিলস উইথ দি এনার্জি চেঞ্জেস অ্যাকম্পানিং বায়োকেমিক্যাল, অ্যাকম্পানিং মানে রিলেটেড টু বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস। This is study of how organisms manage their energy resources via metabolic pathway. অথবা বায়োএনার্জেটিক্স আরো অনেক ধরনের ডেফিনিশন অনেকভাবে তোমরা পাবা, যে কোনো একটা লিখলেই হবে বা তোমাদের মতন করে লিখলেও হবে। এটি হচ্ছে যে আমি যে এখানে যে কোনো একটি কনসেপ্ট দিয়েছি, তোমরা অন্যভাবে কনসেপ্ট যে কোনো বই থেকে, নেট থেকে পড়ে তোমার মতন করে একটি সুন্দর ডেফিনেশন বা বলতে কি বুঝো এ সম্পর্কে কিছু লাইন তুমি লিখে রাখবা বা তোমার মতন করে মনে রাখবা। পরে আমরা বলছি কিছু টার্মিনোলজি আমাদের জানতে হবে। তার মধ্যে এখানে দেখো
এটি গ্লাস যদিও বা টেস্ট টিউব যেটাই আমরা বলি, এই টেস্ট টিউবের চারপাশে একটি অবস্থান আছে, এটিকে সারাউন্ডিংস বলা হয়, সারাউন্ডিংস। আর টেস্ট টিউবের ভিতরে যে ঘটনাটি ঘটে সেটিকে আমরা সিস্টেম বলছি। অর্থাৎ তুমি যখন কোনো একটা রিঅ্যাকশন করবা টেস্ট টিউবে বা কোনো বিকারে, তাহলে রিঅ্যাকশনটা যেই জায়গায় ঘটে ওই টেস্ট টিউবের ভিতরের অংশ হচ্ছে একটা সিস্টেম, ওখানে একটা সিস্টেম কাজ করে। যেমন তুমি হাইড্রোজেন বা অক্সিজেন যদি ওখানে দাও, দিয়ে যদি তুমি কোনো হিট এনার্জি দাও, তাহলে ওখানে একটা সিস্টেম কাজ করবে, একটা রিঅ্যাকশন করবে, সেই ঘটনাটি রিঅ্যাকশনটি হচ্ছে সিস্টেম। আর বাইরের যে এনভায়রনমেন্ট সেটিকে বলা হচ্ছে সারাউন্ডিংস। তো কোনো একটি সিস্টেম যখন কাজ করে তখন এই সারাউন্ডিংস এর সাথে তার একটি সম্পর্ক আছে। বা কোথাও যদি এনার্জির কোনো রূপান্তর ঘটে, এক্সচেঞ্জ ঘটে বা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে, তাহলে সারাউন্ডিংস এবং সিস্টেমের একটা সম্পর্ক আছে। যেমন এই সারাউন্ডিংসে যদি খুব বেশি টেম্পারেচার থাকে তাহলে এই সিস্টেমটাকে ইন্টারফেয়ার করবে। যেই সিস্টেম হাই টেম্পারেচারে ঘটে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যে সিস্টেমটা ঘটবে, সারাউন্ডিং এর টেম্পারেচার যদি কোনো কারণে -40 হয়ে যায় তাহলে সিস্টেমটা বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে সারাউন্ডিংস এর সাথে এই সিস্টেমের একটি রিলেশন আছে। এটি হচ্ছে সারাউন্ডিংস, হচ্ছে সিস্টেম হচ্ছে দ্য ইনার পার্ট। আমরা পরে ডেফিনিশনে, মানে এটা খুব একটা ডেফিনিশন আকারে আমরা যাব না, এটি হচ্ছে যে একটা কনসেপ্ট। সিস্টেম এবং সারাউন্ডিং কি টার্মিনোলজি দুইটা তোমাদের অন্য ডেফিনিশন বুঝতে গেলে আসতে পারে, সেজন্য আমরা এখানে একটু আলোচনা করে দিলাম। এবারে যে এন্ট্রপি, এন্ট্রপি শব্দ আগে নাম শুনেছো তোমরা কখনো? জি স্যার শুনেছি। হ্যাঁ, এটি তোমাদের ফিজিক্সে ছিল। জি স্যার, হ্যাঁ, ফিজিক্সে তোমাদের এই এন্ট্রপি সম্পর্কে কিছু কনসেপ্ট ছিল। সেটি বলে এন্ট্রপি ইজ এ মেজার অফ দি ডিসঅর্ডার অফ এ সিস্টেম। অর্থাৎ যে কোনো সিস্টেমের একটি ডিসঅর্ডারের মেজারমেন্টই হচ্ছে এন্ট্রপি। এই জন্য আগে আমরা সিস্টেম একটু আলাপ করলাম। সিস্টেম কোনো একটা জিনিস সিস্টেমেটিক্যালি চলছে বা যে কোনো একটা সিস্টেম আছে, এর মধ্যে কোনো ডিসঅর্ডার, এখানে এই কথার অর্থ হচ্ছে কোনো ধরনের চেঞ্জ বা রূপান্তর বা কোনো সিস্টেম কি পরিমাণ এলোমেলো হচ্ছে, এই এলোমেলোর যেই মেজারমেন্টটা, পরিমাণটা, সেটি হচ্ছে একটা এন্ট্রপি। এখন সেটি আরেকটু আমরা যদি বোঝার চেষ্টা করি, যেমন এইখানে একটা সিস্টেম খুব সুন্দরভাবে, ধরো এই যে মার্বেলগুলো একসাথে সন্নিবেশিত আছে, সেটাকে তুমি যখন ব্রেকডাউন করে দিলে, মানে এই সিস্টেমটাকে এখানে ডিসঅর্ডার করে দেওয়া হলো, রূপান্তর বা চেঞ্জ, এলোমেলো করে দেওয়া হলো, যে এখানে সিস্টেমটা ডিসঅর্গানাইজড হয়ে গেল, এই জায়গায় এন্ট্রপি বৃদ্ধি পাবে। এই যে এলোমেলো হয়ে গেল, সেই ক্ষেত্রে এখানে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি হচ্ছে। এখানে যা এন্ট্রপি হবে এখানে তার থেকে বেশি এন্ট্রপি পাওয়া যাবে। এটি আরেকটু যদি বোঝার চেষ্টা করো, এই যে তোমাদের হোস্টেলের ছবি দেখো, এটা ডান পাশেরটা অনেকে এরকম করে থাকে, আর এটি হচ্ছে যে অনেকটা অর্গানাইজড। এখানে যা এন্ট্রপি, এই জায়গায় দেখো এটা ডিসঅর্গানাইজড, আর এই ডিসঅর্ডারের যে এখানে এন্ট্রপির পরিমাণ বেশি না। এইগুলো অনেকে এরকম করে ধরো হলে বা কোথাও থাকেও সেরকম। অর্থাৎ এটি হচ্ছে যে এখানে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাবে। সে কারণেই পৃথিবীতে বলা হচ্ছে যে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাইলে পৃথিবী, আমাদের এই যে আর্থ যেটি, সেই গ্রহ হচ্ছে একসময় ডেস্ট্রয় হয়ে যাবে। এর কারণ হচ্ছে প্রতিনিয়ত আমরা বিভিন্ন যে কাজ করছি, যত কিছু করছি, সেগুলো হচ্ছে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি করছে। নানান ইন্ডাস্ট্রি চলছে, আমরা বলছি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বায়ুতে। তার মানে বায়ুতে যদি কোনো একটা গ্যাস বাড়তে থাকে, তাহলে এর আগের যে সিস্টেমটা ছিল সেটা হ্যাম্পার হচ্ছে, নতুন কিছু অ্যাড হচ্ছে, সেখানে এন্ট্রপি বাড়ছে। একইভাবে আমাদের গাড়ি ঘোড়া চলছে, যত কিছু হচ্ছে কর্মকাণ্ড, সবকিছুই টোটাল সাম অফ এন্ট্রপি অফ দি ইউনিভার্স ইনক্রিজ হচ্ছে। সে কারণে বলে এন্ট্রপির পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন পৃথিবী ডেস্ট্রয় হবে, বা পৃথিবী যখন ডেস্ট্রয় হবে তখন এন্ট্রপির পরিমাণ বেশি থাকবে, যেভাবে আমরা বলি না কেন। সে এটি তোমাদের জন্য এখানে ডেফিনেশনটি দরকার। আমাদের এই এন্ট্রপি সম্পর্কে ডিটেইলস স্টাডি আর আমাদের এই ক্ষেত্রে প্রয়োজন নেই সিলেবাসের অধীনে। এগুলো আমরা ইনক্রিজিং এন্ট্রপি, এখানে একই ঘটনা, যেই জায়গায় একটা বিকারে কিছু মলিকুল আছে, কিন্তু আমরা যখন হিট দিচ্ছি তখন এই যে ভিতরে
পানি হচ্ছে যে বুদবুদ হচ্ছে, ঢেউ খেলতেছে, ঘুরতে, পরিচলন হচ্ছে, এখানে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কিভাবে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পায় সেগুলো হচ্ছে এখানে কয়েকটা ছবিতে আমি দেখিয়েছি। এটি হলো এন্ট্রপির কনসেপ্ট। নেক্সট হচ্ছে এনথালপি। এনথালপি তোমরা পরিচিত, এটি যে মেজার অফ হিট কন্টেন্ট অফ এ সিস্টেম। এটি যে কোনো সিস্টেমে কি পরিমাণ হিট আছে সেটির মেজারমেন্ট হচ্ছে এনথালপি। এনথালপি যদি এইচ দিয়ে প্রকাশ করা হয় তাহলে চেঞ্জ অফ এনথালপি হচ্ছে ডেল এইচ। ডেল দিয়ে পরিবর্তন বোঝানো হয়। চেঞ্জ ইন এনথালপি রিপ্রেজেন্ট দ্য চেঞ্জ ইন হিট কন্টেন্ট অফ দ্য রিঅ্যাক্টেন্টস এন্ড প্রোডাক্টস। এটি একটা পার্টিকুলার কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো রিঅ্যাক্টেন্টের যে হিট কন্টেন্ট এর পরিবর্তন এবং প্রোডাক্টের যে হিট কন্টেন্ট, এই দুইটাকে রিপ্রেজেন্ট করা হয় এনার্জির হিটের পরিবর্তন বা ডেল এইচ দিয়ে। ফ্রি এনার্জি, এটি আবার এটাও একটু কমপ্লেক্স। এনথালপি তোমরা খুবই পরিচিত। ফ্রি এনার্জি বলা হচ্ছে, এটিকে ডিনোট করা হয় ক্যাপিটাল জি দিয়ে, ফ্রি এনার্জি। কারণ জিপস নামক একজন সায়েন্টিস্ট এই ফ্রি এনার্জি কনসেপ্টটি দিয়েছেন, ওনার নাম অনুসারে এই ফ্রি এনার্জিকে জি দিয়ে প্রকাশ করা হয়। ফ্রি এনার্জি ইজ দ্য এনার্জি দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাভেলেবল টু ডু ওয়ার্ক। এর মানে হচ্ছে কোনো একটা মলিকুল বা ম্যাটার, যে কোনো পদার্থের মধ্যে একটা শক্তি থাকে, কিন্তু সেই জিনিসটি পুরোটাই ব্যবহার করে ধরো সে কাজ করে না। সে যখন কাজ করে বা ফাংশন যখন করে, ওই ফাংশন করার সময় সে তার যে পরিমাণ শক্তি ব্যবহার করতে পারে সেটিকে বলা হচ্ছে ফ্রি এনার্জি। মানে দ্য এনার্জি হুইচ ইজ ফ্রি টু ডু ওয়ার্ক। এখন তোমার মধ্যে তুমি ধরো যে একটি ঘুষি দিয়ে দুইটা কাজকে তুমি ভেঙে ফেলতে পারো, এটা তোমার মধ্যে এই পরিমাণ এনার্জি আছে। কিন্তু বাস্তবে তুমি যখন ঘুষিটা দিলে একটা কাজ ভাঙলো, কিন্তু আরেকটা কাজ ভাঙার শক্তি তোমার মধ্যে ছিল, কিন্তু তুমি এটি প্রয়োগ করতে পারো না, বা ওই মুহূর্তে তোমার বডি কাজও করছে না বা যে কোনো কারণে সম্ভব হচ্ছে না। তো এটি তুমি যেই একটা কাজ ভাঙলা, এই পরিমাণ এনার্জিটি হচ্ছে ফ্রি এনার্জি। মানে এতটুকু শক্তি বা এনার্জি ছিল যেটি অ্যাভেলেবল টু ডু ওয়ার্ক, তোমার কাজটি করার জন্য ওই মুহূর্তে অ্যাভেলেবল ছিল, সেটিকে বলা হচ্ছে ফ্রি এনার্জি। এটিকে প্রকাশ করা যেতে পারে একটি ইকুয়েশন দিয়ে, ক্যাপিটাল জি ইকুয়ালস টু এইচ টিএস। এইচ হচ্ছে এনথালপি, টি টেম্পারেচার এবং এস হচ্ছে এন্ট্রপি। এই ইকুয়েশনটা দিয়ে, এটি একটা টার্মিনোলজি, এটি তোমাদের জানা প্রয়োজন, আমরা জন্য কনসেপ্ট এখানে দিয়েছি। ইফ ডেল জি, এই ফ্রি এনার্জির সাথে রিলেটেড কিছু তথ্য। ইফ ডেল জি মানে ফ্রি এনার্জির পরিবর্তন, ডেল জি মানে এনার্জি, ফ্রি এনার্জিরও পরিবর্তন। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি এনার্জি, আর ডেল জি মানে ফ্রি এনার্জির পরিবর্তন। কোন একটা রিঅ্যাকশনে যদি ফ্রি এনার্জির পরিবর্তন নেগেটিভ হয়, মানে এর মান যদি নেগেটিভ হয়, দ্যাট মিনস দ্য রিঅ্যাকশন ক্যান অকার স্পন্টেনিয়াসলি। যদি ফ্রি এনার্জির পরিমাণ নেগেটিভ হয় তাহলে ওই রিঅ্যাকশনটি নিজে নিজে ঘটতে পারে, এটি একটি তথ্য। ইফ ডেল জি ইজ পজিটিভ, দ্য রিঅ্যাকশন ইজ নন স্পন্টেনিয়াস। তাহলে তার উল্টা, এই ডেল জির বিভিন্ন মান হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, এগুলো আমরা রিঅ্যাকশন থেকে পাবো বা রিঅ্যাকশন থেকে পাই, আমরা সেদিকে যাচ্ছি না। তবে ডেল জি যদি পজিটিভ মান থাকে কোথাও, তাহলে বোঝা যাবে ওই রিঅ্যাকশনটি স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না, ঘটতে পারে। চেঞ্জ ইন দ্য ফ্রি এনার্জি ইজ ভ্যালুয়েবল ইন প্রেডিক্টিং দ্য ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে ফ্রি এনার্জির পরিবর্তন, এখানে বলছি যে এটা ডেল জি কি, এটা ইম্পর্টেন্ট কেন, হয় এই ডেল জির মানটা কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইন প্রেডিক্টিং দ্য ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। অর্থাৎ কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন কোথাও ঘটানো যাবে কিনা, করা যাবে কিনা, বা ওই কন্ডিশনে সম্ভব কিনা, এই সমস্ত কিছু পূর্ব থেকে কিছু জিনিস আইডিয়া করার জন্য ডেল জির মানটাই প্রয়োজন। যদি আমরা দেখি কোথাও ডেল জি নেগেটিভ, তাহলে ওই রিঅ্যাকশনটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে, এরকম একটা আমরা ধারণা পাবো। বা এটা স্বতঃস্ফূর্ত ঘটবে না, এর জন্য অন্য কোনো প্রভাবক বা অন্য কোনো জিনিস আমাদের প্রস্তুতি নিতে হবে, এই ধরনের। বা মান ধরো 100, 200, 300 এর মানের উপর ভিত্তি করে রিঅ্যাকশনের কিছু তথ্য আগের থেকে আইডিয়া করা যায়। সেটি বলছে যে এই ডেল জির ইমপ্লিকেশন বা ইম্পর্টেন্স প্রেডিক্টিং দ্য ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। এগুলো এভাবে তোমাদের
আমরা তথ্য জানতে চাইতে পারি পরীক্ষায় বা কুইজে, যে জি বলতে কি বুঝো, এস কি, তারপরে তোমার এইচ কি, ডেল জি কি, হ্যাঁ এগুলো। এখানে এনথালপি হচ্ছে এইচ, ফ্রি এনার্জি জি, আর এস কোনটা? এন্ট্রপি। এন্ট্রপি। এস হচ্ছে এন্ট্রপি, হ্যাঁ এস হচ্ছে এন্ট্রপি এগুলো। আর এটা হচ্ছে ফ্রি এনার্জির পরিবর্তন। তাহলে এখানে ওই ডেল চিহ্নটা এখানেও দেওয়া যেতে পারে, তাই না? এই যে এখানে দিলে এটা কি এখন যেটা দিলাম, চেঞ্জ টেম্পারেচার, এনথালপির পরিবর্তন। এনথালপির পরিবর্তন, এটা হচ্ছে এনথালপির পরিবর্তন। এন্ট্রপির এটা হচ্ছে ফ্রি এনার্জির পরিবর্তন, হ্যাঁ এন্ট্রপি এগুলো হচ্ছে। এক্সারগনিক রিঅ্যাকশন, হ্যাঁ এর সাথে রিলেটেড আরেকটি টার্মিনোলজি হচ্ছে এক্সারগনিক রিঅ্যাকশন। এখানে অনেক সময় কিছুটা কনফিউজ করে এক্সোথার্মিক রিঅ্যাকশনের সাথে। এক্সোথার্মিক, থার্ম শব্দটি হিটের সাথে রিলেটেড, আর গণিক শব্দটি হচ্ছে এনার্জির সাথে রিলেটেড। এক্সারগনিক রিঅ্যাকশন, রিলিজ অফ ফ্রি এনার্জি। এক্সারগনিক রিঅ্যাকশন ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন দ্যাট প্রসিডস উইথ দ্য রিলিজ অফ ফ্রি এনার্জি। অর্থাৎ যে সমস্ত রিঅ্যাকশন থেকে ফ্রি এনার্জি তৈরি হয় বা রিলিজ হয় সেগুলোকে বলে এক্সারগনিক রিঅ্যাকশন। এক্সারগনিক রিঅ্যাকশন। It is a chemical reaction where the change in free energy is negative. এই যে এখানে বলছি আমরা ফ্রি এনার্জির মান হবে নেগেটিভ, অর্থাৎ যদি কোনো বিক্রিয়ায় এনার্জি তৈরি হয় তাহলে সেখানে তার ফ্রি এনার্জির মান হচ্ছে নেগেটিভ। তার মানে ফ্রি এনার্জির মান নেগেটিভ মানে ওই বিক্রিয়াটি স্পন্টেনিয়াস ঘটবে, যেটা আমরা এই যে আগে বললাম স্পন্টেনিয়াস ঘটবে। যে ডেল জি নেগেটিভ, দ্য রিঅ্যাকশন ক্যান অকার স্পন্টেনিয়াসলি। তার মানে ডেল জি নেগেটিভ মানে ওই বিক্রিয়াটি এলজি মানে হচ্ছে ওই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, ওই বিক্রিয়া থেকে এনার্জি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ডেলজির মানে। রিঅ্যাকট্যান্টস হ্যাভ মোর ফ্রি এনার্জি দ্যান দ্য প্রোডাক্টস। এর কিছু ক্যারেক্টারিস্টিক বা কিছু ফিচার্স বা এক্সারগনিক রিঅ্যাকশনের বৈশিষ্ট্য। রিঅ্যাকট্যান্টস হ্যাভ মোর ফ্রি এনার্জি দ্যান দ্য প্রোডাক্টস, অর্থাৎ ওই বিক্রিয়ায় বিক্রিয়ক যেগুলো থাকে তার যে টোটাল ফ্রি এনার্জি সেটা বেশি হবে প্রোডাক্টের ফ্রি এনার্জির থেকে। সেটা হলেই তো অতিরিক্ত কিছু এনার্জি থাকবে, রিলিজ হবে, আর সেটা হওয়ার কারণে এই যে অতিরিক্ত কিছু এনার্জি রিলিজ হচ্ছে। তার মানে যদি এমন হয় হাইড্রোজেনের ফ্রি এনার্জি, অক্সিজেনের ফ্রি এনার্জি, দুইটার যে টোটাল ফ্রি এনার্জি সেটি পানির ফ্রি এনার্জির থেকে বেশি হবে, যদি এই ক্ষেত্রে এই বিক্রিয়াটি এক্সারগনিক হয়। Reactants have more free energy than the products, involve a net release of energy and an increase of entropy. সেই ক্ষেত্রে এই এন্ট্রপির ইনক্রিজ হবে। অকার্স স্পন্টেনিয়াস, ঠিক আছে, এক্সারগনিক রিঅ্যাকশন তো স্পন্টেনিয়াসলি ঘটে। খাইছি না, না খাইছি মানে বেশি বেশি আর এরাও কাটতে মনে হয় সম্ভব। ইয়া আমার ছেলে ভাই কত কষ্ট দিয়ে গেল বাবা। ওকে, এনার্জি হচ্ছে এন্ট্রপির পরিমাণ এখানে বৃদ্ধি পাবে, এই তিনটা বৈশিষ্ট্য। এর অপোজিট রিঅ্যাকশন হচ্ছে অ্যান্ডারগনিক রিঅ্যাকশন। খুব সহজে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে কেমিক্যাল রিঅ্যাকশন দ্যাট কনজিউমস এনার্জি, সে হচ্ছে এনার্জি কনজিউম করবে, এক্ষেত্রে এনার্জি হচ্ছে কনজিউম হবে উল্টাটা। সুতরাং ফ্রি এনার্জির চেঞ্জের মান হবে পজিটিভ, বিক্রিয়াটি হবে নন স্পন্টেনিয়াস, ডু নট অকার স্পন্টেনিয়াসলি। Reactants have less free energy than the products and decrease in entropy. এক্সারগনিক রিঅ্যাকশনের যা ঘটনা এন্ডারগনিক রিঅ্যাকশনে তার ঠিক অপোজিট ঘটনা, এটি এমনিতেই বোঝা যাচ্ছে। এন্ডারগনিক রিঅ্যাকশন আমাদের এটি উল্টা হয়েছে, আগে এক্সারগনিক। এক্সারগনিক হচ্ছে যে বিক্রিয়ায় এনার্জি তৈরি হয়
কেমিক্যাল রিয়াকশন দ্যাট রিলিজ এনার্জি, আমরা ইতিমধ্যে এটি জানি। একটা রিয়াকশন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে গ্লুকোজ প্লাস অক্সিজেন রেসপিরেশন হয়ে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার তৈরি হয় প্লাস এটিপি তৈরি হয়। তার মানে এটি একটি একজার্গনিক রিয়াকশনের উদাহরণ। আমরা যে একজার্গনিক রিয়াকশন বললাম এটি অ্যাকচুয়ালি এখানে আলোচনা করলে ভালো হয় যে একজার্গনিক রিয়াকশন তার বর্ণনা দিলাম এবং তার একটি উদাহরণ হচ্ছে এটা, এই রেসপিরেশন বা শ্বসন, যেটি গ্লুকোজ প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস ওয়াটার, এটা একটা উদাহরণ। কিভাবে অ্যান্ডারগনিক রিয়াকশন এবং এর উদাহরণ হচ্ছে ফটোসিনথেসিসের বিক্রিয়াটি। এই ক্ষেত্রে এনার্জি প্রয়োজন, এক্ষেত্রে এনার্জির প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এবং এনার্জি লাগে, এটি হচ্ছে অ্যান্ডারগনিক রিয়াকশন। এরকম কিছু ঘটনা আমাদের ইয়েতেও ঘটে, এই যে সেলুলার মেটাবলিজমে আমরা ইতিমধ্যে বলেছি, ইন্ট্রোডাকশনে আলাপ করেছিলাম, ক্যাটাবলিক যে সমস্ত পাথওয়ে আছে ক্যাটাবলিজম, সেইখানে হচ্ছে এনার্জি হচ্ছে তৈরি হয়। কারণ ক্যাটাবলিজম মানে হচ্ছে বড় বড় মলিকুলগুলো ব্রেকডাউন হয়ে ছোট মলিকুল তৈরি করে, which breaks down molecules releasing energy. Some of the energy is captured in the bonds of ATP. ক্যাটাবলিক প্রক্রিয়া এনার্জি হচ্ছে তৈরি হয়, আর অ্যানাবলিজম যে প্রক্রিয়ায় এখানে এনার্জি দিতে হয়। এই যে ক্যাটাবলিজম অ্যানাবলিজমের সাথে একজার্গনিক অ্যান্ডারগনিক রিয়াকশনের সম্পর্ক আছে, বা সে কারণেই আমরা এই বায়ো এনার্জির চ্যাপ্টারটি মেটাবলিজমের সময় পড়তে হচ্ছে। তাহলে ক্যাটাবলিজম হচ্ছে ব্রেকডাউন অফ লার্জার মলিকুলস, সে সময় এনার্জি রিলিজ হয়। অ্যানাবলিজম হচ্ছে স্মলার মলিকুলগুলো মিলে বড় মলিকুল সিনথেসিস হয়, এখানে এটি হচ্ছে অ্যান্ডারগনিক রিয়াকশন। অ্যানাবলিক পাথওয়েতে আমরা জানি, এটি আর দরকার নাই এখানে, অ্যানাবলিক পাথওয়ে ফটোসিনথেসিস দরকার নাই, ক্যাটাবলিক পাথওয়ে দরকার, পড়েছে। এর সাথে রিলেটেড এটি হচ্ছে এটিপি এডিপি সাইকেল। যেহেতু আমরা এনার্জি পড়ছি, সুতরাং সেই এই এটিপি হচ্ছে লিভিং সেলের মধ্যে বা লিভিং কন্ডিশনে এই এনার্জির ফর্ম, বায়োকেমিক্যাল ফর্ম অফ এনার্জি হচ্ছে এটিপি। সুতরাং এই এটিপি কখনো এই এনার্জি রিলিজ করে, কোনো বিক্রিয়ায় এটিপি ব্যবহৃত হয়ে এডিপি হয়ে যায়, এনার্জি ব্যবহৃত হয়। আবার এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে আবার এই এটিপি তৈরি হয়। এর একটি সাইকেল আছে, একটি সম্পর্ক আছে। যেমন এই যে এটিপি, এখানে দেখো এই এটিপি তৈরি হচ্ছে, আবার এখানে হচ্ছে এডিপি। এডিপি মলিকুল, এটা হচ্ছে ডাইফসফেট। এই ডাইফসফেটের সাথে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, মানে কোনো বিক্রিয়ার মধ্যে ফসফেট তৈরি হয়, সেই ফসফেট আরেকটা ফসফেট এডিপির সাথে মিলিত হয়ে এই যে তিনটা ফসফেট হয়ে গেল, এটিপি হয়ে গেল। এই ক্ষেত্রে বিক্রিয়া কাজ করে কিছু কিছু, এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, মানে হচ্ছে কোনো বিক্রিয়ার সাবস্ট্রেট মিলে যখন প্রোডাক্ট তৈরি হয় তখন ওখানে ফসফোরাইলেশন হয়ে এই ফসফেট গ্রুপ যুক্ত হয়, যুক্ত হলে এটা এটিপি হয়। এরকম মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেনের প্রেজেন্সও ফসফোরাইলেশন হয়, হয়ে এটিপি তৈরি হয়। এভাবে সেলের মধ্যে এটিপি তৈরি হতে পারে। আবার এই এটিপি ভেঙে কোনো বিক্রিয়ায় ব্যবহৃত হয়, এই যে এটি একটা ফসফেট বের হয়ে যায়, আবার এডিপি হয়ে যায়। এটিপি হচ্ছে ট্রাইফসফেট আর এডিপি হচ্ছে ডাইফসফেট। ডাইফসফেট যে কোনো জায়গা থেকে কোনো ফসফেট পাইলে সেটি ট্রাইফসফেট হয়, আর ট্রাইফসফেট কখনো ফসফেট দান করে সেটি ডাইফসফেট হয়। ট্রাইফসফেট হচ্ছে সেলের মধ্যে সবচাইতে বেশি এনার্জির ফর্ম। এটি তৈরি হয় বিভিন্ন কেমিক্যাল প্রসেস যখন ঘটে, তখন সেখান থেকে এনার্জি রিলিজ হয়, সেই এনার্জি রিলিজ হলে এটিপি তৈরি হয়। আবার কোনো কোনো বিক্রিয়ায় এই এটিপি ব্যবহার হয়ে সেই বিক্রিয়াটি সংঘটিত হয়। এই ছবিটি তোমরা হচ্ছে এটিপি এটিপি সাইকেলে দিতে পারো, এটি বর্ণনা এখানে দেওয়া আছে। এবং এটাই আরেক সাইকেলটা অন্য ফর্মে দেখাইলে, ক্যাটাবলিজম হলে এটিপি তৈরি হয়, এটা হচ্ছে এক্সার্গনিক রিয়াকশন। ক্যাটাবলিজম হলে এটিপি তৈরি, এক্সার্গনিক রিয়াকশন। সেই এটিপি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, মেকানিক্যাল ওয়ার্ক, ট্রান্সপোর্ট ওয়ার্ক, অ্যানাবলিজম। মেকানিক্যাল ওয়ার্ক মানে আমরা হাত দিয়ে কোনো জিনিস তুলি, হাঁটি, দৌড়াই, সেগুলো মেকানিক্যাল ওয়ার্কে এনার্জি লাগে। অথবা ট্রান্সপোর্ট ওয়ার্ক, ব্লাড দিয়ে অনেক কিছু ট্রান্সপোর্ট হয়, যেমন আমাদের অনেক হিমোগ্লোবিন, গ্লুকোজ, অনেক মলিকুল ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, সেগুলো এই ট্রান্সপোর্টের সময়, পরিবহনের সময়, এক জায়গাতে যাওয়ার সময়
অনেকগুলোতে এনার্জি লাগে। এনাবলিজম বায়োসিনথেসিস, কোনো বায়োসিনথেটিক পাথওয়ের জন্য হচ্ছে এনার্জি লাগে। আবার এই কাজ শেষে সেখান থেকে যে এটা সেপারেট হয়ে যায়, এডিপি হয়, ফসফেটটা আলাদা হয়ে যায়। কারণ এই এডিপির সাথে আবার ফসফেট যখন যুক্ত হয় তখন সেটি এটিপি হয়। তার মানে এনার্জি বিভিন্ন কাজে, এটাকে বলা হচ্ছে এডিপি সাইকেল। সুতরাং আমি তোমাদেরকে আজকের এই বায়োএনার্জেটিক্স লেকচার থেকে যেটি বলতে চাইলাম, মূলত বায়োএনার্জেটিক্স বলতে আমরা কি বুঝি, কিছু টার্মিনোলজি যেমন এন্ট্রপি, এনথ্যালপি, তারপরে হচ্ছে এক্সার্গনিক রিঅ্যাকশন, এন্ডার্গনিক রিঅ্যাকশন, ফ্রি এনার্জি, এগুলো বললাম। এক্সার্গনিক এবং এন্ডার্গনিক রিঅ্যাকশন এবং এটিপি সাইকেল। ফলে আরো কিছু কনসেপ্ট আমি দিয়েছি সিস্টেম এবং এনভায়রনমেন্ট, তবে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন বায়োএনার্জেটিক্স কাকে বলে, এন্ট্রপি কি, তারপরে এনথালপি, ফ্রি এনার্জি। হ্যাঁ, এক্সার্গনিক এবং এন্ডার্গনিক রিঅ্যাকশন বলতে কি বুঝো, এটাও আসতে পারে, দুইটার পার্থক্যও আসতে পারে। পার্থক্য আসলে তোমরা ইচ্ছা করলে শক টেবিল করেও দিতে পারো, যে রিঅ্যাকট্যান্টস হ্যাভ মোর ফ্রি এনার্জি দ্যান প্রোডাক্টস, রিঅ্যাকট্যান্ট হ্যাভ লেস ফ্রি এনার্জি, ইনক্রিজ এন্ট্রপি, ডিক্রিজ এন্ট্রপি, রিঅ্যাকশন অকার্স স্পন্টেনিয়াসলি, নন স্পন্টেনিয়াসলি। হ্যাঁ, তারপরে এখানে এটা বলতে পারো রিলিজ অফ ফ্রি এনার্জি, তারপরে হচ্ছে কনজিউমস অফ ফ্রি এনার্জি। এভাবে একটা পার্থক্য তোমরা দুটার মধ্যে তৈরিও করতে পারো। এক্সার্গনিক এন্ডার্গনিকের রিঅ্যাকশনের উদাহরণ, যদি আমরা কোনো উদাহরণ চাই তাহলে সেটি দিতে পারি। স্যার একটা জিজ্ঞাসা ছিল। আচ্ছা, আমি এটা শেষ করে আমি সময় দিচ্ছি। এবং এইটি এডিপি সাইকেল মূলত ব্রড প্রশ্ন ক্যাটাগরি, অনেকটা ডেসক্রাইব দি এডিপি সাইকেল। হ্যাঁ, এবার প্রশ্ন করো। স্যার বৃত্তাকার যে স্যার চক্রটা দেখিয়েছিলেন এডিপি সাইকেলে, ওখানে স্যার দুইটা টার্ম ছিল, একটা হচ্ছে সাবস্ট্রেট ফসফোরাইলেশন আর একটা হচ্ছে অক্সিডাইজ ফসফোরাইলেশন। এই দুইটা টার্ম যদি স্যার একটু বলতেন। আচ্ছা, এখানে এই যখন কোনো বিক্রিয়ায় ফসফেট মলিকুল যুক্ত হয়, যখন কোনো বিক্রিয়ায় ফসফেট মলিকুল যুক্ত হয় তখন সেই বিক্রিয়াটিকে ফসফোরিলেশন বিক্রিয়া বলা হয়। এটা হলো নামের ব্যাখ্যা। এখন সাবস্ট্রেট বলতে বোঝায় এই ফসফেট মলিকুল যুক্ত হয় যখন কোনো ফসফেট মানে কোথাও থেকে রিলিজ হয়, যুক্ত হবে তখনই কোনো একটা সাবস্ট্রেট ভেঙে যখন ওখান থেকে কিছু এনার্জি রিলিজ হবে। অর্থাৎ এই ফসফোরিলেশন মানে হচ্ছে এখান থেকে কিছু এনার্জি বের হয়ে আসতে হবে, এনার্জি সাইজ সম্পর্কে। এখন অনেক সাবস্ট্রেট আছে যেটা ভেঙে সেখান থেকে এনার্জি উৎপাদন হইতে পারে, এনার্জি তৈরি হইতে পারে, শুধু সেটা সাবস্ট্রেটের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। আমি তোমাকে একটা উদাহরণ দেখানোর চেষ্টা করি, সেটি জানি না এখানে পাবো কিনা। এই যে এখানে দেখো, এই যে গ্লাইকোলাইসিস পাথওয়ে, এখানে 1,3-বিসফসফোগ্লিসারেট একটা সাবস্ট্রেট, সেটার থেকে তৈরি হচ্ছে 3-ফসফোগ্লিসারেট। এই বিক্রিয়া ঘটতে গিয়া এইখানে যে এডিপি ডাইফসফেট ছিল এবং বিক্রিয়া থেকে এনার্জি নিয়ে একটা ফসফেট রিলিজ হওয়ার কারণে এটিপি হয়েছে। এখন এই যে এনার্জিটা তৈরি হলো এটিপিটা, এটা একটা সাবস্ট্রেট থেকে এনার্জিটা রিলিজ হয়েছে। এই জন্য এখানে যে ফসফোরাইলেশনটা হলো এটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, মানে সাবস্ট্রেট থেকে এই এনার্জিটা বা এই ফসফেটটা বের হয়ে আসছে। স্ট্রাকচারালি দেখলেও সেটা তুমি দেখতে পারো। এটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে এই জায়গায় আমরা যদি এটা যদি অতটা স্পষ্ট না, এখানে এটা একটা ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল। এই টিসিএ সাইকেলের পরে টিসিএ সাইকেলে দেখো এইখানেও এই যে একটা জিটিপি তৈরি হচ্ছে। এটা তোমাদের কাছে ছবি ক্লিয়ার নাও হতে পারে। অর্থাৎ এখানে সাকসিনিল কোয়ে একটা সাবস্ট্রেট এবং সেটা থেকে সাকসিনেট তৈরি হচ্ছে।
এই যে সাকসিনের কোয়ে থেকে সাকসিন যখন তৈরি হয় তখন এখানে জিডিপি থেকে জিটিপি তৈরি হয়। এটাও ডাইফসফেট ছিল, এখানে ট্রাইফসফেট তৈরি হচ্ছে। এখানেও যে এনার্জিটা সে পেয়েছে ফসফেট মলিকুলটা সাবস্ট্রেট থেকে পেয়েছে, এটা একটা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনের উদাহরণ। পরে আমি তোমাকে জানি না এখানে আছে কিনা। আমাদের প্রতিদিন রুটিনে সকালে ঘুম থেকে উঠে যে কাজটি করতে হয় সেটি হলো ব্রাশ করা। আমরা দেখা যাচ্ছে তোমাকে অক্সিডেটিভ ফসফোরিলেশন একটা এক্সাম্পল। Take it to the gap, please. Thanks. How do I get there? It's right there, around the corner. You can't miss it. Thank you. Is that it? Looks rather anticlimactic. আচ্ছা, এটা আমি তোমাকে এখান থেকে দেখাই, তাহলে দ্রুত হবে। যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় ঘটে, মাইটোকন্ড্রিয়ায়। কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তোমার হচ্ছে যে এখানে যে এনএডি, এনএডিএস, এফএডিএস এগুলো রূপান্তর হয় আর মাঝে মাঝে এটিপি তৈরি হয়, যদিও এই ছবিতে এটিপি দেখানো হচ্ছে না। আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে একটা অক্সিজেন থাকে, এই অক্সিজেন থাকে। এই অক্সিজেনটার কারণে এই জায়গায় এই ইলেকট্রনগুলো যখন রূপান্তরিত হয়, আলটিমেটলি ইলেকট্রনটা অক্সিডাইজ রিডিউসড হয়ে 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 এই অক্সিজেনটা রিসিভ করে পানিতে রূপান্তর করে। এই অক্সিজেনের কারণে এখানে কিছু এটিপি তৈরি হয়। এইটার কারণে এই জানে অক্সিজেনের প্রেজেন্সে এই ঘটনাটা ঘটে বিদায় এখানে যে ফসফোরাইলেশনটা ঘটে সেটাকে হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই ছবিতে এটিপি তৈরি দেখায়নি এখানে। অক্সিজেনের প্রেজেন্সে আমরা দেখি কমপ্লেক্স, এই যে এটিপি, দেখো এখানে কিছু দেখিয়েছে যে এটিপি, এই এফএমএন একটা এটিপি তৈরি হয়, এখানে এটিপি তৈরি হয়। এই যে এটিপি গুলো বা ফসফোরাইলেশন গুলো ঘটে, এটি হচ্ছে একটা অক্সিজেনের সাথে সম্পর্ক আছে, এটাকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। হয়তো আমরা এই অন্য কোনো ছবিতে এটি আরো পরিষ্কার থাকতে পারে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইন প্রেজেন্স অফ অক্সিজেন, এই জন্য সেটিকে বলে অক্সিডেটিভ ফসফোরিলেশন। এটাতে কিছুটা দেখাইছে, যদিও কালার বেশি রং করলে কিছুই বোঝা যায় না, তারপরেও বোঝা যাচ্ছে না। এদিকে এটিপি তৈরি হয়েছে, যেখানে এটিপি এখানে অক্সিজেন, অর্থাৎ অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে, এই ছবি বোঝা যেতে পারে মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সিজেনের প্রেজেন্সে যে ফসফোরাইলেশন ঘটে সেটিকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে এখানে দেখো এটিপি তৈরি হয়েছে, এটিপি সিনথেসিস। এই যে এডিপি থেকে, এই যে এডিপি থেকে এডিপি প্লাস ফসফেট এটিপি, এখানে একটা অক্সিজেনের সম্পর্ক আছে, এই কারণে এটিকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা ঠিক যখন পড়ব তোমার
গ্লাইকোলাইসিস পর্ব, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, কার্বোহাইড্রেট মেটাবলিজম চ্যাপ্টারে আমরা আলাদা আলাদাভাবে এগুলো বিস্তারিত যখন পড়বো সেইখানে আবার এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং সাবস্ট্রেট ফসফোরাইলেশন শব্দ দুইটা আসবে, তখন আরো একটু আমরা বেশি ক্লিয়ার হব। আর কারো কোনো প্রশ্ন? জি স্যার। হ্যাঁ বলো স্যার। এডিপি সাইকেল যেটা আপনি দেখাইলেন, এখানে পরীক্ষায় আমরা কোন সাইকেলটা লিখলে ভালো হবে? এইটা মানে বর্তমানে যেটা আছে স্লাইডে এইটা না আরেকটা দেখাইছিলেন? হ্যাঁ, তোমরা যেটা আছে এটা দেখাবা একটা, আর কেউ যদি সময় এবং টাইম মার্কস বেশি থাকে যদি পারো তাহলে দুটাই দেখাবা, না হলে অ্যাটলিস্ট এটা দিবা। মানে ওইটা না দিতে পারলেও এটা দিতে হবে স্যার? হ্যাঁ, ওটা না দিতে পারলেও এটা দিতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার পরের সাইকেলটা আরেকটু যদি বলতেন একটু ভালো। এটা হচ্ছে তোমার এনার্জিটা কি এটা হলো ফাংশনের উপর ভিত্তি করে কি কাজে ব্যবহৃত হয়। এটা হচ্ছে এটিপি আর এডিপির রিঅ্যাকশন বেস উপর ভিত্তি করে সাইকেল, যে এটিপি এডিপি কোন কোন রিঅ্যাকশনে তৈরি হয়, আর এটা হচ্ছে তার ব্যবহারের উপর ভিত্তি করে। যেমন এটিপি তৈরি হওয়ার পর ব্যবহার হয় কোথায় কোথায়? মেকানিক্যাল ওয়ার্ক, ট্রান্সপোর্ট ওয়ার্ক, এনাবলিজম, এই তিনটা কাজ ব্যবহার করে। শরীরে যে শক্তি, তোমার শরীরে যে এনার্জি আছে সেটা বা সেলের মধ্যে সেটা কি কাজে ব্যবহৃত হয়? একটা হলো মেকানিক্যাল ওয়ার্ক, তোমার শক্তি থাকার কারণে তো তুমি কোনো জিনিসপত্র ব্যাগ এগুলো ক্যারি করতে পারো, বহন করতে পারো। তাই এই যে তুমি বাজারের ব্যাগ বহন করো, এটা হলো একটা মেকানিক্যাল কাজ, ওয়ার্ক। এটার জন্য শক্তি দরকার, সেই শক্তিটাতে এটিপি থেকেই আসে। তোমার শরীরে যদি এটিপি তৈরি না হয় তাহলে তুমি ব্যাগ ক্যারি করতে পারবে না, দুর্বল লাগবে। তার মানে এটিপির ব্যবহার হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক। তারপরে তোমার এটা হলো এমনি আমরা বলি, কিন্তু সেলের ভিতরে এ ধরনের ব্রেকডাউন ওয়ার্ক আছে, হ্যাঁ, মেকানিক্যাল ওয়ার্ক, ব্রেকডাউন ওয়ার্ক আছে যেটা শরীরের ভিতরে ঘটে। একইভাবে ট্রান্সপোর্ট ওয়ার্ক, আমরা নর্মালি ট্রান্সপোর্ট বলতে বুঝি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইলে, কিন্তু শরীরের ভিতরে অনেক মলিকুল আছে ট্রান্সপোর্ট হইতে হয়। যেমন তুমি এই যে ব্লাড, তুমি যখন ভাত খাও সেখান থেকে গ্লুকোজ হয়, সেই গ্লুকোজ অ্যাবজর্পশনে ব্লাডে গেলে সেই ব্লাড থেকে গ্লুকোজটাকে ক্যারি করে তোমার হচ্ছে যে সেলের মধ্যে নিয়ে যেতে হয়, না হলে তো সেটি হচ্ছে যে তোমার মেটাবলিজম হবে না, ওখান থেকে এনার্জি পাবে না। এখন তোমার তো ক্ষুদ্রান্ত হচ্ছে পেটের মধ্যে, সেইখানে গ্লুকোজ অ্যাবজর্বেবল, সেই গ্লুকোজ তো তোমার পায়ের মধ্যে সেল আছে, পায়ে যেতে হয়, এই যে এটা ক্যারি করে সেটি অনেক সময় আমাদের হচ্ছে, যেমন এই জন্য দেখো গ্লুকোজ থাকলে ইনসুলিন হচ্ছে ক্যারি করে, এই কাজটা ইনসুলিন হচ্ছে অন্য মলিকুল অনেক সময় ক্যারি করে, ট্রান্সপোর্ট হয়। কিন্তু কিছু রিঅ্যাকশন আছে এগুলো ক্যারি করার জন্য এনার্জি লাগে, সেগুলিকে বলে ট্রান্সপোর্ট হয়। এটি হচ্ছে বোঝার জন্য, এটি হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষার জন্য দিবা, এটা যদিও সাইকেলটা দিয়েছে। আর অ্যানাবলিজম হচ্ছে বায়োসিনথেটিক ওয়ার্ক, অর্থাৎ তোমার বডিতে কোনো কারণে ধরো প্রোটিন দরকার কিন্তু প্রোটিন নাই, তুমি প্রোটিন সোর্স খাচ্ছ না, গরিব মানুষ শুধু ভাত খায়, ধরো আমিষ তো খেতে পারে না, তখন তার বডিতে প্রোটিন দরকার পড়লে সেই প্রোটিন সে কোথায় পায়? তখন সেই প্রোটিন হচ্ছে এই কার্বোহাইড্রেট থেকেই এই প্রোটিন তৈরি হয়, তৈরি হওয়ার সময় এনার্জি লাগে, যে কোনো বায়োসিনথেটিক ওয়ার্কের জন্য এনার্জির প্রয়োজন পড়ে, তখন সেটি হচ্ছে অ্যানাবলিজম বা ওখানে এনার্জি লাগে। অর্থাৎ এই এনার্জি যেটা, এটার ব্যবহার কোথায় কোথায় হয়, সেই ব্যবহারগুলো হচ্ছে এখানে বলা হচ্ছে। আবার অনেক সময় সেই ব্যবহারের পর সেইগুলো যখন সেই কাজ শেষ হয়ে যায় তখন সেখান থেকে হচ্ছে সেই এনার্জিটা ব্যবহৃত হয়ে এই যে এডিপি থাকে, কারণ এটিপিতে 3টা ফসফেট, মানে এখানে প্রত্যেকটা ফসফেট ব্রেকডাউন হলেই একটা এনার্জি রিলিজ হয়। এই এটিপি হচ্ছে একটা বন্ড, হ্যাঁ, এটিপি হচ্ছে তোমাদের এখানে বন্ড, আমি সেটি হচ্ছে কোন চ্যাপ্টার পড়াচ্ছিলাম আমি? বায়োএনার্জেটিক্স না? এই যে এটিপি মানে কি? এটিপি হচ্ছে এডিনিন, এর সাথে রাইবোজ যুক্ত থাকে সুগার, এবং এর থেকে 3টা ফসফেট। এই যে বন্ডটা আছে, এই প্রত্যেকটা বন্ড যদি ভেঙে যায় এখান থেকে এনার্জি রিলিজ হয়, ওই এনার্জিটাই ব্যবহৃত হয়। একটা বন্ড যদি ভেঙে যায় এখান থেকে প্রায় 7.3 কিলোক্যালোরি এনার্জি রিলিজ হয়, এই একটা বন্ড ভেঙে গেলে। তাই এটিপি যখন কোনো কাজ করে তখন এই বন্ডটা ভেঙে এনার্জিটা ব্যবহৃত হয়, তাহলে বাকি অংশ ডাইফসফেট অংশটুকু থেকে যায়। আবার যখন কোথাও 7.3 কিলোক্যালোরি এনার্জি তৈরি হয়
তখন সেখানে আবার এই একটা ফসফোরাইলেশন ঘটে, তখন সেটি এটিপি হয়ে যায়। তখন আবার সেটি এই জন্য এডিপি যখন ব্যবহৃত হয়ে যায় তখন এডিপি থাকে, অর্থাৎ এখান থেকে 7.3 কিলোক্যালোরি এনার্জি খরচ হয়েছে, তারপরে এডিপি থাকলো, সেই এডিপি আবার এটা আবার যখন কোথাও 7.3 কিলোক্যালোরি এনার্জি পাবে তখন এই ফসফেট মলিকিউল তো সেলের ভিতর আসে, তখন সেটা আবার এখানে যুক্ত হয়ে যায়, ফসফোরাইলেশন বিক্রিয়া ঘটে। কোনো কাজ করার সময় এটা ডিফসফোরাইলেশন হয়, আর ডিফসফোরাইলেশন হলে এনার্জি বের হয়, আর ফসফোরাইলেশন হলে এনার্জি তৈরি হলে ফসফোরাইলেশন বিক্রিয়া ঘটে। আর কোনো প্রশ্ন কারো আমাদের? স্যার আমার একটা প্রশ্ন আছে। এটা দিতে লাস্ট কোশ্চেন নিচ্ছি আমি, হে বলো। স্যার এনার্জি এর একক তো আমরা জানি জুল, তাহলে 7.3 কিলো কেজি কেন লেখা? ওই জুলকে কিলো ক্যালোরিকে ওটা রূপান্তর করতে পারবা, তুমি কনভার্ট করে দেবে। হ্যাঁ, লিভিং জুল। আর তুমি তো এটি মনে হয় ইয়ার ফিজিক্যাল কেমিস্ট্রির ওই ফিজিক্সের যেই ইয়ে আছে, এনার্জি আছে, ওই এনার্জির একক ইউনিট বা জুল বলতেছো না। এখন এইটি এই কিলো ক্যালোরিতেও বায়োকেমিক্যাল এনার্জিকে রূপান্তর করা যায়, এটা 1 কিলো ক্যালোরি 4.2 জুল, এইভাবে চেঞ্জ হবে। এভাবে চেঞ্জ হবে, এটা একটা ইকুয়েশন আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তো আমরা এইটি হচ্ছে বায়োএনার্জেটিক্স থেকে পড়লাম, তোমাদের হ্যান্ডআউটস আমি দিয়েছি, চাইলে আমি তোমাদের এটি তোমরা পড়বা, এবং এটির সাথে তোমাদের এই বায়োএনার্জেটিক্স যে চ্যাপ্টার সেটি শেষ। আমরা এই অধ্যায় থেকে যা ছিল সিলেবাসের কন্টেন্ট আমরা শেষ করেছি। আমরা নেক্সট শুরু করব ডাইজেশন অ্যাবজর্পশন নেক্সট ক্লাসে। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমাদের অ্যাটেন্ডেন্স বাকি আছে, আমরা অ্যাটেন্ডেন্সে যাব। সালাম দিচ্ছ কেন? স্যার অ্যাটেন্ডেন্সটার জন্য স্যার, লেটে ঢুকছি তো স্যার। অ্যাটেন্ডেন্স আমরা নেইনি এখন, অ্যাটেন্ডেন্স নিব। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্স এখানে লক্ষ্য করব, আমি অ্যাটেন্ডেন্স তোমাদের সামনেই দিব। অ্যাটেন্ডেন্সটা এই শীটটি আমি তোমাদের সিআরদের কাছে সরবরাহ করব, এখানে তোমরা নামগুলো সব লিখে দিবে আমাকে। তোমাদের নাম যদি থাকে তাহলে অনেক সময় যেটা ঘটে পরীক্ষার সময়, অনেক সময় তোমাদের এই আইডি দুইজনে একই আইডি লেখে, ঠিক থাকে না, ভুলে যায়, অনেক কিছু ঘটে। নাম থাকলে আমাদের সেটা একটু নির্দিষ্ট করতে সুবিধা হয়। রেসপন্ড, আমাদের এই ক্লাসটি যেহেতু 90 মিনিটের, আরো 10 মিনিট আছে, বাকি আছে, তা আমরা অ্যাটেন্ডেন্স দিতে হয়তো কিছুটা সময় বেশি লাগতে পারে। তোমাদের অফিসিয়ালি ক্লাস হচ্ছে 45 মিনিট করে, যেহেতু এটি 90 মিনিট নিয়েছি, প্রত্যেকটা ক্লাসের জন্য 2টা অ্যাটেন্ডেন্স হবে। ডান পাশের এই রোটাতে তোমাদের টোটাল দেখাবে, এখানে আমি দিচ্ছি আইডি 1, Yes, sir. 2, 3, Yes, sir. 4, এখানে আমি বলি তোমাদের সবার মাইক্রোফোন ওপেন করার দরকার নেই। আমি আইডি সিরিয়ালি যেহেতু যাব, যাদের কাছাকাছি আসবে তারা শুধু ওপেন করবা, আবার আইডি তুমি অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে আবার মিউট করে ফেলবা। যেমন আমি 4 ডাকতেছি, ফলে যারা 4 থেকে 10-এর মধ্যে আছো, সামনের দিকে 15-এর মধ্যে আছো, তারা হচ্ছে আনমিউট করবা, বাকিরা মিউট করে রাখবা, আর যে দিয়ে দিবা সে মিউট করে ফেলবা। ওকে, 4, 5, Present, sir. 6, Present, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, 14, 15, 16, 17, 18, 19, Yes, sir. 20, Present, sir. 21, 23, Yes, sir. 24, Yes, sir. 25, 24 আছে না, 24, 25, 25,
নাই 26 Yes, sir. কেউ বাদ পড়লে সে অ্যাটেন্ডেন্স শেষ হওয়ার পরে আবার বলবা কেউ যদি বাদ পড়ে যাও অ্যাটেন্ডেন্স শেষ হলে আবার বলবা মাঝ দিয়ে বলবা না 27 প্রেজেন্ট স্যার 28 29 30 Present, sir. 31 32 Yes, sir. 33 Present, sir. 34 Present, sir. 35 Present, sir. 36 Yes, sir. 37 38 39 Present, sir. 40 Yes, sir. 41 42 Yes, sir. 43 Yes, sir. 44 Yes, sir. 45 46 Yes, sir. 47 Yes, sir. 48 Yes, sir. 49 50 51 Sir. 52 53 Yes, sir. 54 55 Yes, sir. 56 Yes, sir. Yes, sir. 57 58 59 60 Yes, sir. 60 61 Yes, sir. 62 Yes, sir. 63 64 65 63. 64 65 63 66 67 68 Yes, sir. 69 70 71 Sir. Yes, sir. 72 Yes, sir. 73 Sir. 74 Yes, sir. 75 Yes, sir. 76 স্যার স্যার আমার ফোনে চার্জ নাই স্যার আমি রেসপন্স করছি কিন্তু আপনি ইয়ে করেন নাই কত তোমার 65 তুমি এরপর থেকে আগের দিন মোবাইলে চার্জ দিয়ে রাখবা আর মাঝে কথা বলবা না 76 77 78 79 Yes, sir. 80 80 81 82 Yes, sir. 83 Yes, sir. 84 Yes, sir. 85 Yes, sir. 86 Yes, sir. 87 88 Yes, sir. 89 90 91 Yes, sir. 92 93 94 95 96 Yes, sir. 97 Yes, sir. 98 Yes, sir. 99 100 101 102 103 104 yes sir 105 Yes, sir. 106 107 Yes, sir. 108 109 Yes, sir. 7 then 9 position. 110 Sir, 106, sir. Hello. Sir, 106 asi, sir. 110 111 112 Yes, sir. 113 Yes, sir. 114 Yes, sir. Yes, sir. 115 Yes, sir. 116 Hello? 117 117 Sir. Sir, 16. Yes, sir.